এটা জুলাই মাস। আমি একটু শুনতে চাই আপনার কাছে যে গণঅভ্যুত্থানের পরে এই জুলাইয়ে এসে আমরা অনেক হাহুতাশ দেখছি অনেক দিকে যে আমরা কি পেলাম কি পেলাম না। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে অর্জন কি শুধুমাত্র স্বৈরাচার পতনের মধ্যেই থাকবে নাকি আসলে কতটুকু পেয়েছি আমরা, আপনি কি বলবেন? আমরা আমরা স্বৈরাচারের পতন চাইলাম কেন? স্বৈরাচারে বা হইল কিভাবে? আমরা যদি ফিরে তাকাই যে আমাদের ৭২-এর সংবিধানে যে সকল বিধানগুলো আছে সেই বিধানগুলো অনুসরণ করে কিন্তু খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, ৩ বার ওই বিধানগুলোই, এবং শেখ হাসিনা সেই বিধানগুলোই কিন্তু অনুসরণ করেছে। শুধু ব্যতিক্রম ছিল, দুটো ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। একটা হলো তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন, যার ফলে তিনি প্রতিহিংসা প্রদর্শন করে সেই বিরোধী দলকে জেল জুলুম, তারপরে এই যে গুম খুন ইত্যাদি করেছেন। আর তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছেন, তার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। তো আমাদের তার মানে এই যে আমাদের যে সাধারণত সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার সৃষ্টি হয়, এবং আমাদের হয়েছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমাদের ৭২-এর সংবিধানে আছে। আমাদের ৭২-এর সংবিধানে আমাদের রাষ্ট্রপতি ক্ষমতাহীন। দুটো বিষয় ছাড়া সব ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর সুপারিশে তাকে সিদ্ধান্ত দিতে হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ। তো ওই যে আমাদের সাবেক একজন রাষ্ট্রপতি বলেছেন যে তার কবর জিয়ারত করার ছাড়া আর কোনো ক্ষমতা নেই। ইনফ্যাক্ট কবর জিয়ারত করতে হলে প্রধানমন্ত্রীর অফিসকে ওনাকে অবগত করতে হবে যে এই রকম বিধান, প্রধানমন্ত্রী ক্ষমতাহীন। তারপরে আর এই আরও কতগুলো বিষয়, যেমন আমাদের প্রধানমন্ত্রী একদিকে সরকার প্রধান, আরেকদিকে দলের প্রধান, আরেকদিকে সংসদের প্রধান, সর্বময় ক্ষমতার অধিকারী। সেই রকম ক্ষমতা খালেদা জিয়ারও ছিল, শেখ হাসিনারও ছিল। কিন্তু শেখ হাসিনা এগুলোর অপব্যবহার করে, এবং এই দুটো কারণে প্রতিহিংসা পরায়ণতা এবং যে প্রতিহিংসা পরায়ণতা এবং তিনি যে আজীবন ক্ষমতা থাকতে চেয়েছেন, এই জন্য তিনি স্বৈরাচারে পরিণত হয়েছেন। কিন্তু আমাদের ওই ত্রুটিগুলো কিন্তু অব্যাহত আছে, এবং এই শেখ হাসিনার এই শাসনামলেই শেখ হাসিনার বিতাড়নের প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপটে থেকে সুস্পষ্ট হয়েছে আমাদের এই সংবিধানের দুর্বলতা। দেখুন, এই দুর্বলতাগুলো যদি দূর করা না হয়, এবং এই দুর্বলতাগুলো দূর করার জন্যই কিন্তু এই যে এতগুলো 11টা কমিশন করা হয়েছিল সুপারিশ করার জন্য। তারপরে একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছিল প্রথম 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে, আমিও যার একজন সদস্য ছিলাম, যাতে আলাপ আলোচনার মাধ্যমে, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জায়গা থেকে তো আমরা একটা জুলাই চার্টার পেলাম, জুলাই চার্টার পেলাম, আলোচনা হলো। এবং এখন সেই জুলাই চার্টারে যে প্রতিশ্রুতি আছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে কি আমরা সে আশা আমরা তো কিন্তু জুলাই চার্টার বাস্তবায়নের পথে একটা হোঁচট লেগেছে, ওই যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ যে জুলাই চার্টারের যেই 48টা বিষয় গণভোট হয়েছে, জুলাই চার্টারে আছে 84টা বিষয়, কিন্তু 48টা বিষয় যেটা সংবিধান সংস্কার সংক্রান্ত, সেগুলো নিয়ে কিন্তু গণভোট হয়েছে। তো এই সেগুলোতে ওই গণভোটের যেই প্রশ্ন ছিল, এবং যেই গণভোটের মাধ্যমে যেই জনগণের মতামত প্রদর্শন করেছে, সেটা হলো এই 48টা বিষয়ে তারা যারাই ক্ষমতায় আসবে তারা এই যে সংবিধান অন্তর্ভুক্ত করবে 180 কর্মদিবসের মধ্যে। এবং এটা করার জন্য তারা একটা ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। এটা কিন্তু গণভোটে পাশ হয়েছে, কিন্তু ক্ষমতাসীনরা ওটা
ওই অংশটুকু তারা সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের এখানে এই বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে, আমরা শুনছি। সেই জায়গা থেকে একটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে জুলাই চার্টার এবং গণভোট দুটোকে আমি দুইভাবে দেখছি। মানে জুলাই চার্টার একরকম, আবার গণভোটটা একরকম। জুলাই চার্টার সবগুলো রাজনৈতিক দল যারা এই অংশীজন গণঅভ্যুত্থানে তারা আসলে এগ্রিড ছিল এবং সবাই শেষ পর্যন্ত এনসিপিও গিয়ে সাইন করেছে এবং সবাই একমত হয়েছে। আমরা সেই জায়গা থেকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বলতেও শুনেছি যে এই গণভোট বা জুলাই অধ্যাদেশ সেটার মধ্য দিয়ে আপনার জুলাই চার্টারকে একরকম ছোট করা হয়েছে, এরকম বিদ্রোহ করা হয়েছে, প্রতারণার সামিল, সেরকম সেই যে জায়গাটাই আমি একটু ওকে, এটা ঠিক নয়। কারণ আপনি সংবিধান সংশোধন করা যায়, সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধান সংস্কার করতে হলে ইয়ে করতে পারে না, আমাদের সংসদ করতে পারে না। 142 সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংস্কার করা, সংবিধান সংশোধন করা যায়, কিন্তু সংস্কার করা যায় না। সংস্কার করা মানে কি, কতগুলো মৌলিক বিষয়, এগুলো হলো বেসিক স্ট্রাকচার, যে সংবিধানের কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো শুধু দুইভাবেই এগুলো পরিবর্তন করা যায়। একটা হলো গণপরিষদ অথবা গণভোট। কারণ সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, এবং এটা ওই গণভোট কিংবা আপনার ইয়ের মাধ্যমেই, ওই যে গণপরিষদের মাধ্যমেই সংশোধন করা সম্ভব। যেহেতু সংবিধানের অনেকগুলো বিষয় সংশোধন করতে হবে, তাই সংসদের পক্ষে এটা করা সম্ভব। কিন্তু সাংবিধানিক ব্যাখ্যা তিনি যেটি দিয়েছেন সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি আসলে এই অধ্যাদেশ জারি করতে পারেন না, যেখানে এই অধ্যাদেশটা আসলে সংবিধান সংস্কার সম্পর্কিত বা সংশোধনে যায় বলে সম্পর্কিত, সেই জায়গা থেকে তিনি তো জারি এখানেও এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। প্রথমত তারা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছে 133টা, কিন্তু যেই আদেশ ওটা রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতি আদেশ দেওয়ার সেই বিধান নেই, এটা ঠিক। কিন্তু একই সাথে এই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারও বিধান নেই। কারণ সংবিধানে এই বিধান নেই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে বিধান নেই, এবং সংবিধান মানতে হইলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। সংবিধান মানতে হলে আমাদের এই যে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটাও হওয়ার কথা নয়, 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা। গভর্নমেন্ট কিন্তু সেই সংবিধানের একটি ধারাকে ব্যবহার করে কোর্টের রায় নিয়ে কিন্তু সেখানে গঠিত হলো। ওটা ওই কোর্টের রায়টা অ্যাডভাইজারি রায়, ওটা এখানে প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হলো জনগণের অভিপ্রায়, যে উইল অফ দি পিপল, যে জনগণ জেগে উঠেছে, জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, এবং বিতাড়িত করার ফলে যে জনগণের অভিপ্রায়ের ফসল, এটা যে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের অভিপ্রায়ের ফসলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এই শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নয়, এবং নির্বাচন এবং আমাদের ত্রয়োদশ সংসদ এবং গণভোটের ব্যাপারে সবাই রাজি হয়েছে, বিএনপি সহ।